আমাদের সকল ভাইয়া আলোচনা রেকর্ড হবে, হ্যাঁ আমাদের সকল করেন। আলোচনা হবে অবস্থান্তর মৌল কেন্দ্রিক। এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম যে অবস্থান্তর মৌল যারা আছে তাদের কিছু কি আছে, স্পেশাল বৈশিষ্ট্য আছে। প্রথম যে স্পেশাল বৈশিষ্ট্যটা ছিল সেটা হচ্ছে অবস্থান্তর মৌলসমূহের জারণ অবস্থা আসলে পরিবর্তনশীল। তারা আসলে একাধিক কি দেয় বলতো, একাধিক জারণ মান প্রদর্শন করে। যেমন আয়রন একটা অবস্থান্তর মৌল, সে যেমন +2 জারণ অবস্থা প্রদর্শন করে, একইভাবে সে কি করে বলতো, +3 জারণ অবস্থা প্রদর্শন করে। কপার +1 +2 প্রদর্শন করে। এরকম ভাবে আরো যে সকল অবস্থান্তর মৌল আছে, ম্যাঙ্গানিজ বলো, তারপরে নিকেল বলো, কোবাল্ট বলো, প্রত্যেকেই দেখবা একাধিক জারণ অবস্থা প্রদর্শন করতেছে। ঠিক আছে? তো এগুলা কি অবস্থান্তর মৌলের কমন বৈশিষ্ট্য। তাদের আরো একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা জটিল যৌগ গঠন করে। তো আজকের ক্লাসে আমরা জটিল যৌগ সম্পর্কে বিস্তারিত জানবো। আসলে জটিল যৌগ কেন বলে, জটিল যৌগ আসলে কি, জটিল যৌগ দেখতে কেমন, এইসব জিনিসপত্র আমরা দেখবো। তারপরে আমরা দেখবো অবস্থান্তর মৌল সমূহ যারা আছে তারা চৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। চৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করার অর্থ হচ্ছে তারা কি করে, চৌম্বক দ্বারা আকর্ষিত হয় বা বিকর্ষিত হয়। বিকর্ষিত ঠিক বলবো না, আকর্ষিত হয়। কারণ তুমি যদি বিপরীত মেরু কাছাকাছি আনো অবশ্যই সে আকর্ষণ করবে, আবার যদি তুমি সেম মেরু কাছাকাছি আনো সেক্ষেত্রে হয়তো বিকর্ষণ করবে। তো চৌম্বকত্ব ধর্ম থাকা মানে আকর্ষণ করা বিকর্ষণ করা একই একই সাথে, তাই না, এট এ টাইম। তারপরে আমরা দেখবো এরা আসলে প্রভাবক হিসেবে কাজ করে, এরা কোনো একটা বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তো তখন দেখবো এই প্রভাবন যে কার্যটা সেটা তারা দুই ভাবে সম্পাদন করতে পারে। একটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি করে, তারা নিজেরাই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এবং সবার শেষে আমরা দেখবো যে এরা রঙিন যৌগ গঠন করে। তো রঙিন যৌগ গঠন আহ যে করে, এইটাও আমরা বিস্তারিত ভাবে দেখবো যে কিভাবে তারা রঙিন যৌগ গঠন করে। কেন আমরা আসলে অবস্থান্তর মৌল দ্বারা গঠিত যৌগের বিভিন্ন কালার দেখতে পাই, লাল, নীল, বেগুনি, হলুদ, সবুজ। ঠিক আছে? এই সকল কালার আমরা দেখতে পাবো। একটা একটা করে প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা। কেমন, কেন অবস্থান্তর মৌলসমূহের একাধিক জারণ অবস্থা হইতে পারে। ঠিক আছে? একাধিক জারণ অবস্থা হইতে পারে। এখন জারণ অবস্থা মানে কি বলতো, জারণ অবস্থা মানে হচ্ছে কোন একটা পরমাণু চার্জিত অবস্থায় থাকবে। যেমন আয়রন 2+, তার মানে আয়রনের জারণ অবস্থা 2। তো আয়রন 2+ দিয়ে কি বোঝাচ্ছে, আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, তাই না? আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে। এখন দেখো তো, সাধারণ অবস্থায় সাধারণ অবস্থায় যখন কোন একটা পরমাণু ধনাত্মক ভাবে চার্জিত হয়, যেমন সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়, তখন এর অর্থ কি বলতো, সোডিয়ামের যোজ্যতা স্তর থেকে একটা ইলেকট্রন চলে যায়, তাই না? কি হয়, যোজ্যতা স্তর থেকে একটা ইলেকট্রন চলে যায়। তো স্বভাবতই Fe2+ মানে আয়রনের যোজ্যতা স্তর থেকে একটা ইলেকট্রন চলে যাবে। এখন আয়রনের তুমি যদি ইলেকট্রন বিন্যাস দেখো 26, তো দেখবা সবার শেষে এরকম আসে 3d6 4s2, এরকম আসে। ঠিক আছে? এরকম ইলেকট্রন বিন্যাসের পরে সবার শেষে আসে 3d6 4s2। তাহলে আয়রন 2+ হওয়ার জন্য তার যোজ্যতা স্তর 4s থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে, তাই না? স্বাভাবিক পরমাণুর ক্ষেত্রে কি ঘটে, এরকমই ঘটে যে যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন চলে যায়, যার কারণে তার কি হয়, একটা জারণ অবস্থা পাই। এবং ওই জারণ অবস্থায় কি হয়, তার জন্য কনস্ট্যান্ট হয়, এছাড়া সে আর কোনো জারণ অবস্থা প্রদর্শন করে না। তাই তো? তার মানে জারণ অবস্থা প্রদর্শনের জন্য সে কি করে, হয় যোজ্যতা স্তরে ইলেকট্রন গ্রহণ করে, অথবা যোজ্যতা স্তর থেকে কি করে, ইলেকট্রন ত্যাগ করে। তার মানে এই ডি মানে ডি ব্লক মৌল যেগুলো আছে, অবস্থান্তর মৌল যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কি হবে, কি হওয়ার কথা বলতো, তারা যখন আহ, একটা জারণ অবস্থায় থাকবে তখন তার কি যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন চলে যাবে, যার কারণে কি হবে, তার একটা জারণ অবস্থা হবে। তো দেখো, যারা অবস্থান্তর মৌল তাদের দেখো যোজ্যতা স্তরে কি থাকে, একটা এস এস উপস্তর থাকে, যেমন এখানে আছে 4s উপস্তর, এবং তার আগে কি আছে 3d উপস্তর। তুমি এই দুইটা যে উপস্তর আছে তাদের শক্তির একটু তুলনা করো তো, n+l দিয়ে। দেখো 4s এর শক্তি হচ্ছে 4+0, তার মানে 4। 3d এর শক্তি কত দেখো তো, 3+2, 5, তাই না? তার মানে 3d এর শক্তি কিন্তু 4s এর চেয়ে একটু বেশি, তাই না? এখন দেখো, শক্তি বেশি হওয়ার কারণে কি হয় বলতো, এই যে অরবিটাল গুলো, আমরা কি জানি ইলেকট্রন গুলো একটু কম শক্তি সম্পন্ন অবস্থায় থাকতে চায়, এবং যত কম শক্তিতে থাকবে ইলেকট্রন গুলা তারা তত বেশি স্টেবল হবে, তাই না?
একটু ভালোভাবে বুঝবা, একটু কমপ্লেক্স চিন্তা তোমাদের করা লাগবে। আমরা জানি ইলেকট্রন সমূহ যত কম শক্তির অরবিটালে থাকবে তত বেশি তারা স্টেবল হবে। এজন্যই তারা কি কি করে, আগে কম শক্তির অরবিটালে প্রবেশ করে, পরে যে কি বলতো বেশি শক্তির অরবিটালে প্রবেশ করে। এখন দেখো তার মানে কি বলতো ভাইয়া, 4s এর যে ইলেকট্রন গুলা গেছে তাদের চেয়ে বেশি অস্থিতিশীল অবস্থায় ছিল 3d এর ইলেকট্রন গুলা, তাই না? 4s এর, যেহেতু 4s এর শক্তি 3d এর চেয়ে কম ছিল, তাহলে 4s এর যে ইলেকট্রন গুলা ছিল ওইগুলা যে পরিমাণ অস্থিতিশীল ছিল, প্রায় সমপর্যায়ে বা তার থেকে একটু বেশি অস্থিতিশীল অবস্থায় 3d এর ইলেকট্রন গুলা থাকবে না, যেহেতু তাদের শক্তি বেশি। এটা কি বুঝতে পারো? ভাইয়া আরেকবার একটু বোঝাই দেন। কোন একটা ইলেকট্রন, কোন একটা উপস্তরে অস্থিতিশীল থাকে কখন, যখন তার শক্তি বেশি থাকে, তাই না? এবং এজন্য সে কি স্থিতিশীল হওয়ার জন্য নিম্ন শক্তির অরবিটালে থাকতে চায়, তাই তো, নিম্ন শক্তির অরবিটালে থাকতে চায়। এখন দেখো তো ভাইয়া, আয়রনের ক্ষেত্রে থ্রি তে আছে দুইটা ইলেকট্রন, থ্রি তে আছে 6টা ইলেকট্রন, 4s আছে দুইটা ইলেকট্রন। এখন তুমি যদি থ্রি উপস্তর আর 4 উপস্তরের শক্তির কথা চিন্তা করো, তো কোনটার শক্তি বেশি হয়? থ্রি এর শক্তি বেশি হয় না? থ্রি এর শক্তি বেশি হয় না? জি ভাইয়া। হ্যাঁ ভাই। এখন Fe থেকে Fe2+ হওয়ার জন্য 4s থেকে ইলেকট্রন চলে গেছে, 4s থেকে ইলেকট্রন চলে গেছে। এখন কম শক্তির উপস্তর থেকে ইলেকট্রন চলে গেছে স্থিতিশীলতা অর্জনের জন্য। তার মানে কি বলতো, বেশি শক্তির যে ইলেকট্রন গুলা তারও স্থিতিশীল হইতে চায় না, তারা তো আরো বেশি অস্থিতিশীল, এই তারা স্থিতিশীল হইতে চাবে না। তো স্থিতিশীলতা অর্জনের জন্য কি হবে বলতো, এই এই যে থ্রি এর যে ইলেকট্রন গুলা, এগুলাও কি চলে যাইতে পারে, ঠিক আছে, এগুলাও কি হয়ে যেতে পারে, চলে যাইতে পারে। কেন চলে যাইতে পারে ভাইয়া? এগুলা স্থিতিশীল না, এগুলা স্থিতিশীল না। তুমি জাস্ট চিন্তা করো ভাইয়া, 4s এর শক্তি কম, তাও 4s থেকে ইলেকট্রন চলে যাইতেছে। থ্রি এর শক্তি তো আরো বেশি, এখান থেকে ইলেকট্রন যাবে না কেন? যাইতে পারে না? জি যাইতে ভাইয়া। পারে না? যাইতেই পারে। এই জন্য এই অবস্থান্তর মৌল যেগুলো আছে এগুলা যোজ্যতা স্তরের পাশাপাশি আগের আগের স্তরের ইলেকট্রনও কি তারা দান করতে সক্ষম, বা আগের স্তরেও কি ইলেকট্রন তারা গ্রহণ করতে সক্ষম। এর জন্য তাদের কি হয় বলতো, ওই যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন গেলে তাদের একটা জারণ অবস্থা হয়, আবার কি বলতো ডি উপস্তর থেকে ইলেকট্রন গেলে কি হয়, তাদের নতুন আরেকটা জারণ অবস্থা হয়। যেমন Fe3+ এর জন্য ডি থেকেও কি হয় বলতো, ডি তে ডি থেকেও কিন্তু একটা ইলেকট্রন চলে যায়, তখন আমরা কি বলি 3d5 বলি, 4s0 বলি। তার মানে কি, ওই যোজ্যতা স্তরের পাশাপাশি আগের উপস্তর থেকেও তারা কি করতে পারে, ইলেকট্রন দান করতে পারে। কিন্তু স্বাভাবিক মৌলের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র ইলেকট্রনের প্রদান বা গ্রহণ কোন স্তর থেকে ঘটে বলে তো, যোজ্যতা স্তর থেকে ঘটে। বাট অবস্থান্তর মৌলসমূহের ক্ষেত্রে দেখতেছি ভাইয়া, যোজ্যতা স্তর ছিল 4 নাম্বার স্তর, 4 নাম্বার স্তর থেকে তো যাচ্ছে যাচ্ছে, আবার কি তার আগের 3 নাম্বার স্তরের যে ডি উপস্তর আছে ওইখান থেকেও কিন্তু সেই ইলেকট্রন দান করতে পারতেছে, ঠিক আছে। কেন পারতেছে? কারণ আমরা জানি ওই যোজ্যতা স্তরের যে অরবিটালটা 4s, তার থেকে এই থ্রি মানে আগের উপস্তরের যে মানে ডি উপস্তরটা, মানে আগের স্তরের যে ডি উপস্তরটা, তার শক্তি কি তুলনামূলকভাবে বেশি, বা সমান, সমানও হয় অনেক ক্ষেত্রে। এজন্য কি এখান থেকেও সে ইলেকট্রন দান করতে পারে। তো যেহেতু সে একাধিক শক্তি স্তর থেকে ইলেকট্রন দান করতে পারতেছে, এজন্য তার জারণ অবস্থা কি হয়, একাধিক হয়। তো এটা কি তোমরা বুঝতে পারছো নাকি কমপ্লেক্স লাগতেছে, একটু কঠিন লাগতেছে? মানে সে কি করতে পারে, সে আসলে শুধুমাত্র যোজ্যতা স্তর থেকে যে ইলেকট্রন দান করতে পারে এমন না, সে যোজ্যতা স্তরের আগের স্তর থেকে ইলেকট্রন দান করতে পারতেছে, ঠিক আছে। তাহলে যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন দান করার ফলে সে কি পাবে, তার একটা জারণ অবস্থা হবে। এবং তার পাশাপাশি সে যদি পূর্বের শক্তি স্তর থেকে, মানে যোজ্যতা স্তরের আগের স্তর থেকে ইলেকট্রন দান করে, সেক্ষেত্রে দেখা যাবে তার কি পাচ্ছি, আরো একটা জারণ অবস্থা পাচ্ছি। এজন্য সে কি করে বলতো, এই অবস্থান্তর মৌল যারা আছে তারা কিন্তু পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। তো বইতে এভাবে ব্যাখ্যা দেওয়া নাই, বা এই ধর্মটার কোনো ব্যাখ্যাই দেওয়া নাই। তো একটু মনোযোগ দিয়ে তোমরা যদি চিন্তা করো, দেখবা এটা অত কঠিন কিছু না। তাহলে এটা কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। এবার আমরা যেটা দেখবো, যে পয়েন্টটা দেখবো, সেটা হচ্ছে জটিল যৌগ গঠন করে, ঠিক আছে। এই যে জটিল যৌগ গঠন যে করে, এই পয়েন্টটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা। আমাদের যে অবস্থান্তর মৌলগুলো আছে তারা কি করে, জটিল যৌগ গঠন করে। তো জটিল যৌগ গঠন করে এটা জানার আগে আমাদের জানতে হবে জটিল যৌগ জিনিসটা আসলে কি। ঠক 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 ঠক, কি করতেছে? ওয়াইফাই, ওয়ালের কাজ, তাহলে তো আজকে সারাদিন চলবে, ঝামেলা। আচ্ছা,
তাহলে অবস্থান্তর মৌলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা জটিল যৌগ গঠন করে। এখন তোমাদের শুরুতে জানতে হবে জটিল যৌগ কি। তো জটিল যৌগ জানার জন্য তোমাদের কয়েকটা জটিল যৌগের চেহারা দেখাইতে হবে, যে চেহারাগুলা যারা আমার ক্লাস করছো তারা আগে দেখছো। কোথায় দেখছো বলো তো? আয়ন শনাক্তকরণের সিক্ত পরীক্ষায় দেখছো। তো এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড নামে কিছু যৌগ ছিল। তো পটাশিয়াম ফেরোসায়ানাইড যেটা ছিল সেটা কি ছিল বলো তো? K4 Fe ঠিক আছে। তো এটা কি বলতো? এটা একটা জটিল যৌগ। তো জটিল যৌগ চেনার সহজ উপায় কি ভাইয়া? থার্ড ব্র্যাকেট থাকবে। ঠিক আছে, জটিল যৌগ চেনার সহজ উপায় কি বলতো? যে সকল যৌগে এরকম থার্ড ব্র্যাকেট টাইপের একটা ব্র্যাকেট থাকে সেটাই কি বলতো একটা জটিল যৌগ। এবং এবং এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে আয়নটা থাকে, যেমন FeCN6, এটা টোটালটা কি বলতো? একটা আয়ন না? যৌগমূলক না? যে আয়নটার চার্জ কত কেউ বলতে পারবা? এই আয়নটার চার্জ কত কেউ বলতে পারবা? -4 না? -4, তাই না? মানে এটা হচ্ছে একটা অ্যানায়নিক জটিল মূলক, তাই না? -4। তো এই আয়নটাকে বলা হয় জটিল আয়ন। এই আয়নটাকে কি বলা হয় বলতো? জটিল আয়ন। কারণ এই যে আয়নটা গঠিত হয়েছে, এই আয়নটার গঠন আসলে কি না? কোনো স্বাভাবিক গঠন না, সাধারণ গঠন না, একটু কমপ্লেক্স গঠন। কমপ্লেক্স ওয়েতে তারা গঠিত হয়। তো মূলত এই যে আমরা জটিল যৌগ বলতেছি এটা কিন্তু এই জটিল আয়নের কারণে বলতেছি। তো সব জায়গায় যে থার্ড ব্র্যাকেট থাকবে এরকমটা কিন্তু না। কেমন? থার্ড ব্র্যাকেট না থাকলেও জটিল আয়ন গঠন যেটা সেটা পসিবল। আচ্ছা শোনো, তো এটাকে কি বলা হয় বলতো? জটিল আয়ন। এখন জটিল আয়নের ভিতরে কিছু টার্ম আছে, কিছু টার্ম আছে, ওই টার্মগুলা সম্পর্কে আমরা একটু জানবো। প্রথম যে টার্ম ভাইয়া, এই জটিল যৌগের ভিতরে দেখবা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা জিনিস থাকে। যে জিনিসটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকে সেটাকে আমরা নাম দিই লিগ্যান্ড। সেটাকে আমরা কি নাম দিই বলতো? লিগ্যান্ড। একটু ভালোভাবে টার্মগুলো শুনবা, এগুলা কি মিন করে আমরা বুঝবো। এগুলাকে আমরা বলি লিগ্যান্ড। তো ফার্স্ট ব্র্যাকেটের সাথে, যেটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট থাকে না, সাধারণত একটা অবস্থান্তর মৌল হয়। ঠিক আছে, যে অবস্থান্তর মৌলটা থাকে বা যার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট থাকে না, সেটাকে আমরা বলি কেন্দ্রীয় মৌল বা সেন্ট্রাল অ্যাটম। সেটাকে আমরা কি বলি? কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল সাধারণত কোনো একটা অবস্থান্তর মৌলই হয়। কেমন? সাধারণত কোনো একটা অবস্থান্তর মৌলই হয়। তো তারপরে দেখো ভাইয়া, যে লিগেন্ডটা আছে, লিগেন্ডের বাইরে একটা সংখ্যা আছে না? লিগেন্ডের বাইরে একটা কি আছে? সংখ্যা আছে না? এই জি সংখ্যাটাকে ভাইয়া। বলা হয় সন্নিবেশ সংখ্যা। কি বলা হয়? সন্নিবেশ সংখ্যা, যাকে ইংলিশে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। কি বলা হয় বলতো? কোঅর্ডিনেশন নাম্বার। বাংলায় হচ্ছে সন্নিবেশ সংখ্যা। তো অনেকে কোঅর্ডিনেশন নাম্বার দেখলে ওই ব্যাককল হয়ে যেতে পারো যে কোঅর্ডিনেশন নাম্বার কি। তো পরীক্ষায় বাংলা ইংলিশ দুইটাই দিতে পারে, কোঅর্ডিনেশন নাম্বার দিলে আসলে তোমরা সন্নিবেশ সংখ্যায় বুঝবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে জটিল যে আয়নটা, সে আয়নে কি থাকে? আমরা যে জটিল আয়ন দেখতেছি এটা কি অ্যানায়নিক জটিল আয়ন নাকি ক্যাটায়নিক জটিল আয়ন? এটা একটা অ্যানায়ন, কারণ চার্জ হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যানায়নিক জটিল আয়ন। তো এই জটিল আয়নে কি থাকবে? যে কোনো জটিল আয়ন, সেটা অ্যানায়নিক হোক ক্যাটায়নিক হোক, সেখানে কি থাকবে? একটা কেন্দ্রীয় মৌল থাকবে, একটা লিগ্যান্ড থাকবে, আর কি থাকবে বলো তো? সন্নিবেশ সংখ্যা থাকবে লিগ্যান্ডের পাশে। ঠিক আছে, এখন এই যে জিনিসগুলা লিখলাম এটা আসলে কি ইন্ডিকেট করতেছে দেখো। এটা কি ইন্ডিকেট করতেছে এটা জানার জন্য এই যে জটিল আয়নটা লিখছে এটা কিভাবে গঠিত হয় সেটা আমাদের জানা লাগবে। ঠিক আছে, তো চলো দেখি কি কিভাবে সেটা গঠিত হয়। এখন বলো তো, আমরা যে জটিল আয়নটা লিখলাম FeCN6, এখানে আয়রনের জারণ মান কত? আমরা জানি সায়ানাইডের জারণ মান -1। ঠিক আছে, সায়ানাইডের জারণ মান কত? অলওয়েজ -1। তো এখান থেকে আয়রনের জারণ মান কি তোমরা বের করতে পারবা? এটা বের করার প্রসেস তোমরা শিখছো কিভাবে। আমরা যেটার জারণ মান বের করব সেটার জারণ মান এক্স ধরে নিই। ধরো আয়রনের জারণ মান কত? এক্স ধরে নিলাম। তাহলে তার সাথে যোগ হবে কি? তার পাশে কি আছে? সায়ানাইড। সায়ানাইড জারণ মান কত? -1। তো আছে কয়টা বলো তো? সায়ানাইড 6। তো এই সবগুলা যদি যোগ করি টোটাল জারণ মান কত হবে? টোটাল মূলকটার জারণ মান কত? -4। তাহলে -4 এর সমান হবে। এটা তোমরা 9 এ শিখছো। তাহলে এখান থেকে আমরা কি এক্স এর মান বের করি। তাহলে এক্স এর মান কত হয়? +2। এক্স এর মান হয় +2। তাহলে এই যে জটিল আয়নটা আছে, এই জটিল আয়নটাতে আয়রনের জারণ মান কত বলতো? +2। +2। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস লাগবে কার? আয়রন 2+ এর। ইলেকট্রন বিন্যাস লাগবে আয়রন 2+ এর। তাহলে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে বলতো? 1s2 2s2 2p6। তারপরে কি হবে বলতো?
3s2 3p6 4s2 3d6, তাই না? তারপরে কি আছে বলো তো? 4p0, তারপরে 4d0 ডট 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 ডট। তো যেহেতু আয়রন 2 প্লাস মানে কি বলতো, এই 4s থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে, তার মানে 4s0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি বলতো, এটা আয়রন 2 প্লাস এর ইলেকট্রন বিন্যাস। এখন দেখো তো তার শেষের যে উপস্তরগুলো আছে, 3d উপস্তর, 4s উপস্তর, এগুলার একটু অবস্থা দেখি কেমন, এগুলার একটু অবস্থা দেখি। তাহলে আমরা 3d এর অবস্থা যদি দেখি, তাহলে 3d তে কয়টা অরবিটাল থাকে 3d উপস্তরে? আমরা জানি 3d উপস্তরে অরবিটাল থাকে কয়টা? 5টা। তাহলে এই যে 1 2 3 4 5, ঠিক আছে। 3d উপস্তরে কয়টা অরবিটাল আছে? 5টা। তারপরে 4s উপস্তরে কয়টা অরবিটাল আছে? একটা অরবিটাল। তারপরে 4p তে কয়টা অরবিটাল আছে? কয়টা বলো তো? একটা, দুইটা, তিনটা। এখন দেখো তো এই যে 3d তে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রন কিভাবে থাকে বলো তো ভাইয়া? এই যে একটা থাকবে, দুইটা থাকবে, তিনটা থাকবে, চারটা থাকবে, পাঁচটা থাকবে, তারপরে কি থাকবে? এই যে 6টা থাকবে। এভাবে থাকে নিঃসন্দেহে, এভাবে থাকে নিঃসন্দেহে, তাই না? জি ভাইয়া। এখন Fe2+ হচ্ছে সাদা সিধা মানুষ, সে আসলে কোনো ঝামেলায় নেই। তো ঝামেলায় আছে হচ্ছে লিগেন্ড। লিগেন্ড যারা আছে, ঠিক আছে, লিগেন্ড আমরা তাদেরকেই বলবো যাদের হচ্ছে অতিরিক্ত মুক্তজোড় ইলেকট্রন থাকে। তার মানে কি বলতো, যারা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। তাহলে লিগেন্ড কারা বলতো? লিগেন্ড হচ্ছে তারা যারা কি করতে পারে, ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে, তাহলে লিগেন্ড কারা? লিগেন্ড হচ্ছে তারা যারা ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। তাহলে বলতো লিগেন্ড কারা হইতে পারে? যে সকল অণুতে বা যে সকল পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন আছে তাদেরকে আমরা লিগেন্ড বলতে পারি। যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে কি আছে বলতো? মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে অ্যামোনিয়া কি লিগেন্ড হইতে পারে? অবশ্যই হইতে পারে। কেন সে লিগেন্ড হইতে পারে? কারণ সে এই যে দুইটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে। তো অ্যামোনিয়ার মতো এরকম যাদেরই অতিরিক্ত ইলেকট্রন আছে, যে ইলেকট্রন দিয়ে তারা কি করতে পারবে বলতো? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে, এরকম সকল মৌল, যৌগ বা যৌগমূলক যাই হোক না কেন, তাদেরকে আমরা কি বলতে পারবো? লিগেন্ড বলতে পারবো। তাহলে লিগেন্ড কারা বলতো? লিগেন্ড হচ্ছে তারা যারা কি করতে পারে, ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। তো সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো, জানো? অবশ্যই জানো, কয়েকবার বলছি এগুলা, কয়েকবার পড়াইছি না? জি ভাইয়া। আচ্ছা দেখি, টেস্ট করি। লাবিবা, তুমি বলো তো সন্নিবেশ সমযোজী বন্ধন কি? ভাইয়া কোনো যৌগের মুক্তজোড় কোনো মৌলের মুক্তজোড় ইলেকট্রন থাকলে আর সেই সমযোজী বন্ধনে অপর একটি যৌগের অষ্টক অপূর্ণ থাকলে দুইটার মধ্যে যে বন্ধন গঠিত হয়। নিতে পারলাম না। সন্নিবেশ সমযোজী বন্ধনের অ্যাকচুয়াল সংজ্ঞা কি? মাজুম, তুমি বলো তো সন্নিবেশ সমযোজী বন্ধনের অ্যাকচুয়াল সংজ্ঞা কি, আসলে কি মিন করে? মাজুম, সন্নিবেশ সমযোজী বন্ধনের অ্যাকচুয়াল মিনিংটা কি? তুমি যেটা বলছো সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হওয়ার রিজন, কেন তারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতেছে, দরকার, প্রয়োজন, একজনের কাছে অতিরিক্ত আছে আরেকজনের কাছে নেই, এজন্য তারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। বাট সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি? যখন একাধিক পরমাণু বা যে কোনো কিছু বিক্রিয়া করে সমযোজী বন্ধন গঠন করে। আমরা জানি সমযোজী বন্ধনে কয়টা ইলেকট্রন লাগে? দুইটা ইলেকট্রন লাগে। এবং সাধারণ সমযোজী বন্ধনের ক্ষেত্রে হয় কি, যে দুইটা পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে, তাই না? বাট যখন এরকম দেখা যাবে যে ভাইয়া ওই সমযোজী বন্ধন যে গঠিত হইতেছে ওইখানে শেয়ারকৃত ইলেকট্রন দুইটাই আসবে শুধুমাত্র একটা এন্টিটি থেকে, মানে একটা পরমাণু থেকে, তখন সেই সমযোজী বন্ধনকে আমরা কি বলি? সন্নিবেশ সমযোজী বন্ধন বলি। ঠিক আছে, মনে করো এ আর বি, তারা কি করলো? সমযোজী বন্ধন গঠন করলো। এখন সমযোজী বন্ধনে ইলেকট্রন লাগে কয়টা? দুইটা। তো এই দুইটা ইলেকট্রনের দুইটাই আসছে কার থেকে? এ থেকে, বি কোনো ইলেকট্রন শেয়ার করে নাই। তখন এই ধরনের বন্ধনকে আমরা কি বলবো? সন্নিবেশ সমযোজী বন্ধন বলবো। ঠিক আছে, তার মানে সন্নিবেশ সমযোজী বন্ধন কি বলতো? যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন দুইটা আসে কি শুধুমাত্র একটা পরমাণু থেকে, আর একটা পরমাণু বা এন্টিটির কোনো ভূমিকা নাই ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে। কেমন, এবার কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। মানে একটা থেকে আসে, দুইটা থেকে আসে না। কারণ সমযোজী বন্ধন দেখবা যখন সাধারণ সমযোজী বন্ধন ঘটে,
হাইড্রোজেন এবং ক্লোরিনের কথা যদি আমি চিন্তা করি, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন আসে, ক্লোরিন থেকে একটা ইলেকট্রন আসে, এই দুইটা ইলেকট্রন মিলে কি করে একটা বন্ধন গঠন করে, ঠিক আছে, দুইটা থেকে দুইটা আসে। বাট সন্নিবেশ সমযোজী বন্ধন থেকে এই দুইটা ইলেকট্রনই আসে কার থেকে, যে কোনো একটা থেকে, হয় হাইড্রোজেন থেকে দুইটা আসবে, তার কাছে তো নাই, আসবে কোথা থেকে, ক্লোরিন থেকে এই দুইটা আসলো, ঠিক আছে, এরকম। তো তখন ওই ধরনের বন্ধনকে আমরা কি বলি, সন্নিবেশ সমযোজী বন্ধন বলি। তো এরকম সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার জন্য যে কোনো একজনের কি থাকা লাগবে, অতিরিক্ত ইলেকট্রন তো থাকা লাগবে। যার এই অতিরিক্ত ইলেকট্রনটা থাকে তাকে আমরা কি বলি, লিগ্যান্ড বলি, ঠিক আছে। তো অতিরিক্ত লিগ্যান্ড কার থাকতে পারে বলো তো, যাদের এরকম মুক্ত জোড় ইলেকট্রন আছে, যেমন অ্যামোনিয়ার মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই না? এরকম আরো কার কার মুক্ত জোড় ইলেকট্রন আছে বলো তো? পানির আছে। পানির আছে, তো পানিও কিন্তু একটা লিগ্যান্ড, তাই না? তো কার্বন মনোক্সাইডের আছে। তো এরা প্রত্যেকেই কি বলতো, প্রত্যেকেই কিন্তু এক একটা লিগ্যান্ড। এছাড়াও কাদের থাকতে পারে বলতো, এছাড়াও ঋণাত্মক লিগ্যান্ড থাকতে পারে, যেমন ক্লোরাইড, এদের কি আছে, অতিরিক্ত ইলেকট্রন আছে। সায়ানাইড, এদেরকেও কি বলতে পারে, এদেরও কিন্তু অতিরিক্ত ইলেকট্রন আছে, যেগুলা দিয়ে তারা কি করতে পারে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। তাহলে বলতো এই দুই টাইপের লিগ্যান্ড থেকে আমরা দেখতে পাইলাম যে লিগ্যান্ড আসলে কয় প্রকার, দুই প্রকার। প্রথম যে লিগ্যান্ড, এগুলা কি চার্জিত, চার্জিত না, এজন্য এদেরকে আমরা বলি প্রশম লিগ্যান্ড। এদেরকে আমরা কি বলি বলতো, প্রশম লিগ্যান্ড। কারণ কি, এদের কোনো চার্জ নাই। আর দ্বিতীয় টাইপকে আমরা কি বলতে পারি, ঋণাত্মক লিগ্যান্ড বলতে পারি, ঠিক আছে। কারণ কি বলতো, এরা ঋণাত্মক ভাবে চার্জিত, ঠিক আছে। তাহলে লিগ্যান্ড কয় প্রকার, লিগ্যান্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে প্রশম। ঋণাত্মক লিগ্যান্ড গুলো আসলে কি, ঋণাত্মক ভাবে চার্জিত, ঠিক আছে। আর প্রশম লিগ্যান্ড যারা, তারা কি বলতো, তারা আসলে চার্জিত না, তাদের ধনাত্মক ঋণাত্মক কোনো চার্জই নেই, কিন্তু তাদের কি থাকে, তাদের মুক্ত জুড়ি ইলেকট্রন থাকে, যে মুক্ত জুড়ি ইলেকট্রনের সহায়তায় তারা কি করতে পারে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। তাহলে আমরা দেখলাম যে সন্নিবেশ সমযোজী বন্ধনের জন্য আসলে আমাদের মুক্ত জুড়ি ইলেকট্রনই যে সবসময় লাগবে এরকম না, আমাদের আয়ন থাকলেও কিন্তু মুক্ত জুড়ি ইলেকট্রন মানে ওই সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করা পসিবল। এখন ঘটনা কি ঘটে দেখো, তো এই ক্ষেত্রে লিগ্যান্ড কে বলতো, লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড। এই ক্ষেত্রে কি বলতো, লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড, এবং সায়ানাইডে কি থাকে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার মতো ইনাফ কি থাকে, ইনাফ অতিরিক্ত ইলেকট্রন থাকে। তো এই যে সায়ানাইড গুলা কি করবে বলতো, এই যে সাদা সিধা Fe2+ কে অ্যাটাক করবে। কি করবে বলতো, সাদা সিধা Fe2+ কে এই সায়ানাইড যে লিগ্যান্ডটা আছে, ওই লিগ্যান্ডটা কি করবে, অ্যাটাক করবে। অ্যাটাক করলে আমাদের যে Fe2+, সে তো সাদা সিধা না, সেই সাদা সিধা, সে কি করবে, সে অনেক ভয় পাবে। সে অনেক কি পাবে বলতো, ভয় পাবে। ভয় পাওয়ার ফলে তার যে ইলেকট্রন গুলা, এগুলা সংকুচিত হয়ে যাবে, ভয়ে একদম শিহরিত হয়ে যাবে, হায় হায় লিগ্যান্ড আসতেছে, লিগ্যান্ড আসতেছে, তাকে জায়গা দাও, নইলে সে আমাদেরকে খেয়ে ফেলবে। তো তারপরে কি কি করবে বলতো, তারা এই লিগ্যান্ড গুলার জন্য জায়গা ছেড়ে দিবে। এখন দেখো তো ভাইয়া, এই যে ডি অরবিটালে, ডি উপস্তরে যে অরবিটাল আছে পাঁচটা, এই পাঁচটায় ইলেকট্রন গুলা কিভাবে ছিল, প্রথম অরবিটালে ছিল দুইটা, পরের অরবিটালে একটা, তারপরের অরবিটালে একটা, তারপরের অরবিটালে একটা, তারপরের অরবিটালে একটা। এখন লিগ্যান্ড অ্যাটাক করার পরে এই ইলেকট্রন গুলা বা Fe2+ যেটা, সেটা ভয় পেয়ে গেছে না, সে কিন্তু অনেক ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার ফলে এই ইলেকট্রন গুলা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে একসাথে থাকার ট্রাই করবে, যে বাঁচা বাঁচা লিগ্যান্ড আসতেছে। তখন কি হবে বলতো, তখন এই যে ইলেকট্রন গুলা, এই ইলেকট্রনটা চলে যাবে আরেকজন ইলেকট্রনের কাছে, মনে করে এর কাছে চলে গেল, এবং এই ইলেকট্রনটা কোথায় চলে যাবে বলতো, এই ইলেকট্রনটা চলে যাবে পাশের ইলেকট্রনের কাছে। তো এই যে ভাইয়া ইলেকট্রন গুলা সংকুচিত হয়ে যাচ্ছে, ওই সবগুলো অরবিটালে ছড়ায় ছিটায় না থেকে কি হয়ে যাচ্ছে, একীভূত হয়ে যাচ্ছে। এই ইফেক্টটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট। এটাকে কি বলা হয়, ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট বলা হয়। এবং এর জন্য এই ডি উপস্তরের যে অরবিটাল গুলো আছে, ওই অরবিটাল গুলার শক্তির বিভাজন ঘটে। এটা যখন আমরা রঙিন যৌগ গঠন পড়বো তখন আরো বিস্তারিত ভাবে দেখবো, ঠিক আছে। এগুলা আপাতত বোঝার দরকার নেই, জাস্ট এতটুকু বুঝো, যখন লিগ্যান্ড গুলা অ্যাটাক করে তখন কি হয়ে যায় বলতো, এই অরবিটালের ইলেকট্রন গুলা সংকুচিত হয়ে যায়, তারা আর আলাদা আলাদা থাকে না, তারা ট্রাই করে সর্বোচ্চ সংখ্যক যাতে কি থাকতে পারে, একসাথে থাকতে পারে। তো একসাথে যখন থাকলো তখন কি হয়ে গেল বলতো, অরবিটাল গুলো ফাঁকা হয়ে গেল না, এই অরবিটাল গুলা ফাঁকা হয়ে গেল না, অরবিটাল গুলা ফাঁকা হয়ে গেল। তখন এই লিগ্যান্ড গুলা কি করবে, লিগ্যান্ড গুলা এই ফাঁকা অরবিটালে ইলেকট্রন দিল। এই সায়ানাইডটা এখানে কি দিল, দুইটা ইলেকট্রন দিল। দুইটা ইলেকট্রন এই সায়ানাইড দিছে, তার মানে কি বলতো ভাইয়া, এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন ঘটছে Fe2+ এর সাথে। এই ফাঁকা ডি অরবিটালে সে দুইটা ইলেকট্রন দিছে, মানে কি বলতো, আয়রনের সাথে তার কিন্তু কি একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়ে গেছে, তাই না? আচ্ছা ভাই, হ্যাঁ ওই যে বলো। দুইটা জি ভাইয়া। হ্যাঁ দুইটা, ক্লকওয়াইজ কেন হয়ে গেল? মানে ওইটা তো তখন ক্লকওয়াইজ ছিল না। অ্যান্টিক্লক, শোনো, সে যখন এক মানে ধরো এই অরবিটালে তো আগে থেকে একটা ইলেকট্রন ছিল, ঠিক আছে। মনে করো
এখানে একটা রুমে দুইটা বেড আছে, একটা রুমে কি আছে, দুইটা বিছানা আছে। একটা বিছানা হচ্ছে এদিকে মুখ করা, আর একটা বিছানা হচ্ছে এদিকে মুখ করা। তো এই রুমে অলরেডি একজন আছে যে হচ্ছে এই বিছানাটায় থাকে, ঠিক আছে। এই রুমে কি অলরেডি একজন আছে যে এইদিকে মুখ করা বিছানার মধ্যে থাকে। এখন নতুন করে আরেকজন যদি এই রুমে আসতে চায়, তার কি অটোমেটিকলি বিপরীত দিকে মুখ করা বিছানায় ঘুমাইতে হবে না? হ্যাঁ। হ্যাঁ, এই জন্যই যখন আসলে এই অরবিটালে তো অলরেডি একদিকে স্পিন বিশিষ্ট একজন আছে, এবং আমরা জানি একই অরবিটালে দুইটা ইলেকট্রনের স্পিন কখনো সমান হইতে পারে না পলির বর্জন নীতি অনুসারে, তাই না? তো যেহেতু সমান হইতে পারে না, নতুন ইলেকট্রন যদি সেম অরবিটালে ঢুকতে চায়, তার স্পিন কি হইতে হবে, অবশ্যই বিপরীত হয়ে যায়। ওরকম ভাবে করে নেয় তারা। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এই সায়ানাইডটা কি করবে, এই ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রন শেয়ার করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। এরকম সায়ানাইড আছে কয়টা বলো তো? 6টা। তো একটা সায়ানাইড এখানে, আরেকটা সায়ানাইড কোথায় করবে, এখানে। আরেকটা সায়ানাইড কোথায় করবে বলো তো? দেখো এখানেও তো ফাঁকা অরবিটাল আছে, এখানে। আরেকটা সায়ানাইড কি বলতো, এখানে। আরেকটা সায়ানাইড কি বলতো, এখানে। আরেকটা সায়ানাইড কি বলতো, এখানে। এভাবে টোটাল কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হইলো বলতো? 6টা। 6টা। যেহেতু এখানে 6টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হয়েছে, তার মানে কি, তার সন্নিবেশ সংখ্যা কত? 6। তার মানে সন্নিবেশ সংখ্যা আসলে কি মিন করতেছে? সন্নিবেশ বন্ধনের সংখ্যা মিন করতেছে। বাট ওইটা কোন ধরনের সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ বন্ধন বলো তো? লিগ্যান্ড এবং কেন্দ্রীয় মৌলের মধ্যে সন্নিবেশ বন্ধন। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, লিগ্যান্ড এবং কেন্দ্রীয় মৌলের মধ্যে যতগুলা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হয়, তার সংখ্যাটাই কি আসলে বলতো? তার সংখ্যাটাই ওই জটিল আয়নের সন্নিবেশ সংখ্যা। তো এখানে যেহেতু 6টা লিগ্যান্ড, সায়ানাইড হচ্ছে লিগ্যান্ড এবং কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আয়রন 2+, তাদের মধ্যে কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হইতেছে বলতো? 6টা। এই জন্য এই যে জটিল আয়নটা, তার সন্নিবেশ সংখ্যা কত বলতো? 6। তাহলে বলতো এই যে ঘটলো, এই যে সন্নিবেশ বন্ধনটা ঘটলো, এভাবেই আসলে কি উৎপন্ন হইতেছে, এফ এর সাথে 6টা কি সায়ানাইড মূলক যুক্ত হইতেছে। তাহলে এই পুরো প্রসেসটা কি তুমি বুঝতেছো যে ভাইয়া কিভাবে আসলে আয়রনের সাথে সায়ানাইডের বন্ধনটা ঘটতেছে? এটাকে আমরা এভাবে দেখাই, এই যে মাঝখানে হচ্ছে আয়রন 2+ রেখে দিই, ঠিক আছে, মাঝখানে কি লিখে দিই, আয়রন 2+ লিখে দিই, 6 পাশে 6টা সায়ানাইড দিই, 6 পাশে কি দিই, 6টা সায়ানাইড, সায়ানাইড রেখে দিই। এবং বলো তো সায়ানাইড এবং আয়রন 2+ এর মধ্যে কোন ধরনের বন্ধন করছে? সন্নিবেশ সমযোজী বন্ধন। এবং সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা দেখাই কোন চিহ্নের মাধ্যমে? তীর চিহ্নের তীর মাধ্যমে। চিহ্ন। এই যে তীর চিহ্ন দেখাই, এই যে তীর চিহ্ন দেখাই দিই, ঠিক আছে, ঠিক আছে। তো এই যে টোটাল আয়নটা উৎপন্ন হইলো, এটা কি একটা জটিল আয়ন, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো এটা আসলে সাধারণ কোনো গঠন না। এখানে কি ঘটতেছে, এখানে অরবিটালে ইলেকট্রন গুলার সংকোচন ঘটতেছে। তারপরে কি, ওইখানে যেখানে সংকোচন ঘটার ফলে কিছু অরবিটাল কি হচ্ছে, ফাঁকা হচ্ছে, ওই ফাঁকা অরবিটালে যে আবার কি এই লিগ্যান্ড গুলা সন্নিবেশ সমযোজী বন্ধন করতে মানে গঠন করতেছে। তো নিঃসন্দেহে কি গঠনটা কিন্তু সাধারণ কোনো গঠন না, এটা মারাত্মক একটা কমপ্লেক্স গঠন। এজন্য কি বলে, এই ধরনের যে যৌগগুলা এই ধরনের গঠনে বা এই ধরনের বন্ধন দিয়ে যে সকল যৌগ গঠিত হয়, এই যৌগগুলাকে কি বলা হয়, জটিল যৌগ বলে বলে বা কমপ্লেক্স কম্পাউন্ড বলে। কেমন? তো এই ছিল টোটাল কি বলতো জটিল যৌগের বিষয় আসে। এবং দেখতেছো যে এগুলো আসলে কোন ক্ষেত্রে সম্ভব, এই যে অরবিটালের সংকোচন, যেটা অরবিটালে যে ইলেকট্রন সংকুচিত হয়েছে, এগুলো আসলে কেবলমাত্র ডি উপস্তরের যে অরবিটাল গুলো আছে এগুলাতেই সম্ভব। কেমন? এস বা পি উপস্তরে আসলে এগুলা সম্ভব না। এই জন্য জটিল যৌগ যে গঠন করতেছে এগুলা কেবলমাত্র কারা করে বলতো? অবস্থান্তর মৌলসমূহই করে, ঠিক আছে। অন্যান্য মৌলসমূহ যারা আছে তারা কিন্তু জটিল যৌগ গঠন করে না। তাহলে তোমরা এই জিনিসটা ব্যাখ্যা করে দিতে পারবা না যে ভাইয়া ডি অবস্থান্তর মৌলসমূহ কিভাবে জটিল যৌগ গঠন করতেছে? পারবা পুরো প্রসেসটা ব্যাখ্যা করতে, যে আসলে এই যে এই ঘটতেছে? তো এগুলা ব্যাখ্যা করে দিলে কিন্তু ওই 4-4 পাবা, ঠিক আছে, 4-4 পাবা। তো আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যানায়নিক জটিল আয়ন, FeCN6। তো তোমাদের ক্যাটায়নিক একটা জটিল আয়নও দেখাই। তো তোমরা কি টেট্রামিন কপার সালফেট এটার নাম শুনছো? এটাকে কি বলা হয়? টেট্রামিন কপার সালফেট। শোনো, আমরা জটিল যৌগ যে কিভাবে গঠিত এটা শিখতেছি, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। আমরা এই 6টা বৈশিষ্ট্য শেখার পরে আমরা জটিল যৌগের নামকরণ, এই যৌগটার নাম কি হবে, তারপরে শুরুতে যে যৌগটা লিখছি এটার নাম কি হবে, সবগুলা নাম কিন্তু আমরা শিখবো। তো তোমাদের এখনই ভয় পাওয়ার দরকার নাই, এগুলার প্রত্যেকটার নামকরণ কিন্তু আমরা শিখবো। তো একইভাবে এটাও কি, এটাও হচ্ছে কি একটা জটিল যৌগ, যেখানে জটিল আয়ন কে বলতো? জটিল আয়ন হচ্ছে এইটা। বলতো এই জটিল আয়নটাতে সন্নিবেশ সংখ্যা কত?
4। 4 4 জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা 4। তো সন্নিবেশ সংখ্যা নির্ণয় কত, মানে কোন জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা কত, এটা বিগত বছরের যে ভর্তি পরীক্ষাগুলো ছিল দেখা গেছে অধিকাংশ ভার্সিটিতে এটা একটা কমন কোশ্চেন। এবং আমার খুবই অবাক লাগছে ভাইয়া, এটা কিভাবে কমন কোশ্চেন হতে পারে, এত সহজ। তুমি যৌগ দেখলেই কিন্তু বুঝতে পারো যে এটার কত সন্নিবেশ সংখ্যা কত। তো এটা দেখতে যে মানে এত কমন দেখার পরে আমি কি করলাম, তোমাদের যে বড় ভাইয়ারা ছিল তাদেরকে কোশ্চেন করলাম একটা যৌগ দিয়ে, যে বলতো এই যৌগটার সন্নিবেশ সংখ্যা কত। এবং বিশ্বাস করো একটা স্টুডেন্টও পারে নাই। কেন পারে নাই ওইটা আমি আরো রিয়েলাইজ করার ট্রাই করলাম যে কেন পারে নাই, এটা তো অনেক কমন এবং খুব সহজ একটা টপিক। আমি বই খুললাম, বই খোলার পরে দেখলাম যে সন্নিবেশ সংখ্যা টার্মটা বইতে আছে, ঠিক আছে, বইতে আছে, ঠিক আছে, গুহ স্যারের বইতে আছে, হাজারিনাক স্যারের বইতে ওইভাবে নাই। এবং আছে একটা কোণার ভিতরে, ঠিক আছে, আছে একটা কি কোণার ভিতরে। এবং তারপরে আমি বুঝতে পারলাম ইন্টারের পোলাপান যারা আছে তারা আসলে বই পড়ে না, ঠিক আছে, তারা বই পড়ে না। তো যেহেতু তারা বই পড়ে না সেহেতু তারা এই টার্মটা শুনে নাই, এবং না শোনার কারণে কি হয় না, কি হয়েছে বলতো, ভার্সিটির যে কমন একটা কোয়েশ্চেন যে সন্নিবেশ সংখ্যা কত নির্ণয় করো, তো একদম ইজি মার্ক, কিন্তু যৌগ দেখে বলে দেওয়া যায় যে সন্নিবেশ সংখ্যা কত, জাস্ট জানলেই কিন্তু তুমি 1 নাম্বার পেয়ে যাচ্ছ। তো এই একটা নাম্বার থেকে তারা কিন্তু কি হচ্ছে, এটারে কি বলে, বঞ্চিত হচ্ছে, ঠিক আছে। মানে খুব সহজ, কিন্তু তুমি যৌগ দেখেই বলে দিতে পারো যে এটা সন্নিবেশ সংখ্যা কত, জাস্ট দেখবা লিগেন্ডের পাশে কত আছে, ঠিক আছে। তো কোন একটা জটিল যৌগে যে কেবলমাত্র একটা লিগেন্ড থাকতে পারে এরকম না, একাধিক লিগেন্ডও থাকতে পারে। যেমন ধরো নিকেল, এর সাথে পানি আছে 2টা, আবার কার্বন মনোক্সাইড আছে 4টা, এরকমও কিন্তু হইতে পারে, এই ধরনের জটিল আয়নও হইতে পারে। তাহলে বলো তো এই যে জটিল আয়নটা লিখছি এটা সন্নিবেশ সংখ্যা কত, এই যে 4, এই যে 2, টোটাল কত, 6, তাই না? 6। 6 কিন্তু সন্নিবেশ সংখ্যা। তো এগুলো একটু মাথায় রাখবা। তো এই ছিল মোটামুটি আমাদের জটিল যৌগ গঠন, কিভাবে গঠন হচ্ছে, কেন ডি ডি ব্লক মৌলেই হচ্ছে, মানে অবস্থান্তর মৌলেই কেন হচ্ছে। আমাদের পরবর্তী যে ধর্মটা আছে অবস্থান্তর মৌলে, সেটা কি বলতো, তাদের চৌম্বক ধর্ম আছে। তাদের কি আছে বলতো, তাদের চৌম্বক ধর্ম আছে। তো চৌম্বক ধর্ম আছে বলতে কি বোঝায়, চৌম্বক ধর্ম আছে বলতে বোঝায় হচ্ছে তারা কি চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় বা বিকর্ষিত হয়। তো তোমরা কি জানো যে কোন একটা বস্তুর মধ্যে চৌম্বক ধর্ম কখন থাকে, কখন সে আহ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, যখন সে নিজে অস্থায়ীভাবে একটা চৌম্বক ক্ষেত্রে পরিণত হয়। এটা কি তোমরা জানো? যখন সে নিজে তার নিজের মধ্যে কিছু চৌম্বকের বৈশিষ্ট্য থাকে তখনই কি হবে বলতো, সে অন্য কোনো চৌম্বক দ্বারা আকর্ষিত হবে বা বিকর্ষিত হবে। তো এই চৌম্বক ধর্মটা কেন হয় সেটা তোমরা জানবা ফিজিক্সের সেকেন্ড পেপারের 4 নাম্বার চ্যাপ্টারে। কোথায় বলতো, ফিজিক্সের ফিজিক্স 2-তে 4th চ্যাপ্টারে। তা আমি একটু করে বলি। তো তোমাদের তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া নামে একটা ক্রিয়া আছে, তো সেখানে এভাবে ব্যাখ্যা করা আছে যে যখন কোনো একটা চার্জটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যখন কোনো একটা চার্জ একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকে, যখন কোনো একটা চার্জ কি বলতো একটা নির্দিষ্ট বেগে নির্দিষ্ট দিকে গতিশীল থাকে, তখন তার চারপাশে কি হয় একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। যখন একটা চার্জ গতিশীল হয় তখন তার চারপাশে কি হয় বলতো, একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া অনুসারে কি বলতে পারি আমরা, যে যখন একটা চার্জ গতিশীল হয় তখন কি হয় বলতো, তার চারপাশে কি হয় বলতো একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এবং সেটা থামস রুল মেনে চলে। মনে করো চার্জটা এইদিকে গতিশীল, চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে এইদিকে। তাহলে বলতো চার্জটা যদি নিচের দিকে গতিশীল হয় তাহলে চৌম্বক ক্ষেত্রটা তার বিপরীত দিকে ক্রিয়া করবে না, বলতো? জি ভাইয়া। মনে করো একটা চার্জ হচ্ছে এই উপরের দিকে গতিশীল, তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে ক্রিয়া মানে কিভাবে ক্রিয়েট হলো বলো তো, এই যে এদিক থেকে এদিকে এভাবে। এখন ওই চার্জটা যদি তার বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে কোন দিকে ক্রিয়াশীল হবে চৌম্বক ক্ষেত্রটা, অবশ্যই তার বিপরীত দিকে, এদিকে, তাই না? তার মানে জি। সেম পরিমাণ চার্জ, মনে করো তোমার কাছে 2টা চার্জ আছে সেম পরিমাণ, ঠিক আছে, 2টা চার্জ আছে সেম পরিমাণ, তো তারা পাশাপাশি আছে, পাশাপাশি এবং একটা হচ্ছে এদিকে গতিশীল আরেকটা হচ্ছে কি বলতো নিচের দিকে গতিশীল, একটা উপরের দিকে গতিশীল আরেকটা কি বলতো নিচের দিকে গতিশীল। তাহলে বলতো এখানে দুইটাই কি করবে, দুইটাই আলাদা আলাদা চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট করবে, এবং একটার চৌম্বক ক্ষেত্র আরেকটা চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে বলতো এই আলটিমেটলি টোটাল চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা 0 হয়ে যাবে না, যেহেতু সমান পরিমাণ চৌম্বক ক্ষেত্র তারা বিপরীত দিকে ক্রিয়েট করতেছে।
হ্যাঁ এই জিনিসটা কি বুঝতে পারছো বা ধরতে পারছো? আচ্ছা, জি ভাইয়া। হ্যাঁ, ভাইয়া তাহলে আমরা কি বলতে পারি? তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া অনুসারে যখন একটা চার্জ নির্দিষ্ট বেগে গতিশীল হয়, তখন তার চারপাশে কি কি হয় বলো তো? একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন চলো এই জিনিসটা ওই অবস্থান্তর মৌলের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? দেখো, ইলেকট্রনও কি একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ না? ইলেকট্রনও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ, এবং ইলেকট্রন কোথায় অবস্থান করে? আমরা জানি ইলেকট্রন অরবিটালে অবস্থান করে, এবং অরবিটালে ইলেকট্রন কি স্থির থাকে? স্থির নাই। স্পিনের ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বার আছে। তার মানে সে কি করে বলতো? একটা নির্দিষ্ট দিকে ঘুরতে থাকে না সবসময়? ঘুরতে জি থাকে না? ভাইয়া তাহলে ইলেকট্রন যদি একটা নির্দিষ্ট দিকে ঘুরতে থাকে এভাবে, তাহলে তার চারপাশে কি থাকবে বলতো? তার ঘূর্ণন পথের চারপাশে কি উৎপন্ন হবে? একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, তাই না? তাই না? জি ভাইয়া অবশ্যই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এখন মনে করো দুইটা কেস হইতে পারে। একটা অরবিটালে একটা ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে? একটা ইলেকট্রন থাকতে পারে। যদি একটা ইলেকট্রন থাকে তাহলে একটা ইলেকট্রন গতিশীল হবে, তার চারপাশে কি থাকবে? চৌম্বক ক্ষেত্র থাকবে, তাই না? তাই তো? একটা ইলেকট্রন থাকলে একটা ইলেকট্রন গতিশীল হবে, তার চারপাশে কি থাকবে? চৌম্বক ক্ষেত্র থাকবে। এর ফলে যে যৌগটা মানে যে পরমাণুটা আছে ওই পরমাণুটার মধ্যে চৌম্বক ধর্ম আসবে। এখন আরেকটা কেস হতে পারে যে ভাইয়া একটা অরবিটালের ভিতরে দুইটা ইলেকট্রন আছে। এখন বলো তো, কোন একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন যদি এদিকে গতিশীল হয়, আরেকটা ইলেকট্রন কি তার বিপরীত দিকে গতিশীল হয় না? হ্যাঁ বিপরীত দিকে গতিশীল হয়। তাহলে যখন একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে তখন কি হবে বলো তো? আলটিমেট চৌম্বক ক্ষেত্রটা কত হবে? জিরো হয়ে যাবে। আলটিমেট চৌম্বক ক্ষেত্রটা কিন্তু জিরো হয়ে যাবে। তার মানে আমাদের চৌম্বক ক্ষেত্র কখন পাই আমরা? যখন অরবিটাল ইলেকট্রন বিজোড় অবস্থায় থাকে। ঠিক আছে? যখনই কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে আমরা দেখব বিজোড় ইলেকট্রন আছে, তার মানে তার কি আছে? তার চৌম্বকত্ব ধর্ম আছে। এবং স্পেসিফিক্যালি যদি বলতে চাই, সেটাকে আসলে প্যারাচৌম্বকত্ব বলে। ঠিক আছে? তো মানে চৌম্বক ধর্ম আছে। তাহলে চৌম্বক ধর্ম থাকার শর্ত কি? চৌম্বক ধর্ম থাকার শর্ত হচ্ছে কোন একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসে বা আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি কি থাকে? বিজোড় ইলেকট্রন থাকে, তাহলে আমরা বলবো যে সেটার কি আছে? চৌম্বক ধর্ম আছে। ঠিক আছে? ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে। তাহলে চলো আমরা আয়রন আয়রন একটা চৌম্বক পদার্থ, আমরা সবাই কম বেশি জানি। তাহলে চলো আয়রনের চৌম্বক ধর্ম, আয়রন কেন চৌম্বক ধর্ম সেটা একটু মানে আয়রন কেন চৌম্বক পদার্থ সেটা আমরা একটু দেখে আসি। তো আমরা জানি আয়রনের স্থিতিশীল অবস্থায় আয়রন কি অবস্থায় থাকে বলতো? Fe2+ আকারে থাকে, তাই না? তাহলে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে কি হবে বলতো? 0 0 Pr, 1s2 2s2 2p6 3s2 3p6। তো এতটুক পর্যন্ত কার ইলেকট্রন বিন্যাস? এতটুক পর্যন্ত কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস। এজন্য এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি জানো? সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি, থার্ড ব্র্যাকেট আর্গন। যেহেতু এতটুক পর্যন্ত আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস। তো এরপরে কি হবে বলো তো? এরপরে হবে 4s2 3d6। তাহলে যেহেতু Fe2+ হয়ে গেছে তাহলে 4s কত হবে? 4s হবে 0। আয়রন কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু চৌম্বক পদার্থ। তোমরা ইলেকট্রন বিন্যাস দেখলেই বুঝবা। এখন 3d তে কয়টা আছে বলো তো? 3d তে 6টা আছে। তাহলে 3d অরবিটালে যদি আমরা দেখি যে 6টা ইলেকট্রন কিভাবে আছে, তাহলে চলো তো দেখি কিভাবে আছে। 1 2 3 5। এই যে 5টা অরবিটাল আছে, 5টা অরবিটালে 6টা ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে? আমরা জানি হুন্ডের নীতি অনুসারে প্রথমে কয়টা কয়টা করে প্রবেশ করবে? একটা একটা করে প্রবেশ করবে, এবং প্রত্যেকের স্পিন কি? একই দিকে। প্রত্যেকের স্পিন কি বলতো? একই দিকে, তাই না? তারপরে কি বলতো? 6 নাম্বারটা যেটা সেটা কি? আবার প্রথম অরবিটালে, কিন্তু তার কি স্পিন হবে বিপরীত দিকে। তাহলে বলতো এইখানে কি অনেকগুলা বিজোড় ইলেকট্রন আছে না? 4টা বিজোড় ইলেকট্রন আছে, তাই না? জি ভাইয়া 4টা বিজোড় ইলেকট্রন আছে, এবং প্রত্যেকটা ইলেকট্রনের গতির দিক কোন দিকে? একই দিকে না? স্পিন একই দিকে না? জি ভাইয়া স্পিন একই দিকে। তাহলে তার যে চৌম্বক ক্ষেত্রটা আছে ওইটা কি বলতো? আরো বেশি শক্তিশালী হবে না আগের চেয়ে? কারণ 4টা ইলেকট্রন একই জি দিকে মুভ করতেছে। তো 1 নাম্বার ইলেকট্রনের জন্য আমরা একটা চুম্বক ক্ষেত্র পাবো, 2 নাম্বার ইলেকট্রনের জন্য আমরা আরো একটা চুম্বক ক্ষেত্র পাবো, 3 নাম্বারের জন্য আরো একটা পাবো। এভাবে কি বলতো? পেতেই থাকবো, পেতেই থাকবো, পেতেই থাকবো, তাই না? এভাবে কিন্তু আমরা পেতেই থাকবো। তাহলে এভাবে 4টার জন্য মিলিতভাবে কিন্তু আমরা বিশাল একটা চুম্বক ক্ষেত্র পাবো। তো এই জন্য মেইনলি এটাকে আমরা বলি যে আসলে কোন একটা পদার্থে বা পরমাণুর মধ্যে কখন চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়?
আহ, যখন তার মধ্যে আসলে বিজোড় ইলেকট্রন থাকে আর কি। তো এই জিনিসটাকে তোমরা ডোমেইন আকারে দেখবা যখন ফিজিক্সে পড়বা, ফিজিক্সে আরো বিস্তারিত ভাবে বলা আছে, যদি উপলাবন পড়ে না, বুঝছো? যদি উপলাবন পড়ে না তোমরা পড়বা, এখানে ডোমেইন দিয়ে ব্যাখ্যা করা আছে যে অনেকগুলো ভাইয়া ছোট ছোট এন্টিটি আছে। হ্যাঁ বলো। তাহলে কি ম্যাঙ্গানিজের এই Fe2+ এর যে চৌম্বকত্ব আরো বেশি হবে? কারণ ম্যাঙ্গানিজের, এখানে তো হ্যাঁ হ্যাঁ, 5টা। শোনো শোনো, ম্যাঙ্গানিজও ফেরোচুম্বক, আয়রনও ফেরোচুম্বক আর কি। আমি বলতেছি বলতেছি, শোনো। তো এই যে ভাইয়া চৌম্বক ধর্ম আছে, চৌম্বক ধর্মের ভিত্তিতে আমরা পদার্থ যেগুলো আছে এগুলাকে তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি বলতো? তিন ভাগে। একটা হচ্ছে প্যারাচৌম্বক, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে প্যারাচৌম্বক, দুই নাম্বার হচ্ছে ফেরোচৌম্বক, আর তিন নাম্বার হচ্ছে ডায়াচৌম্বক। এই তিনটা ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? এই তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। ধরো আমরা অ্যালুমিনিয়ামকে নিলাম, ঠিক আছে? আমরা কি নিলাম? অ্যালুমিনিয়ামকে নিলাম। তাহলে অ্যালুমিনিয়ামকে যদি আমরা নিই, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কি তোমরা একটু দেখতে পারবা? বলো তো। যদি দেখো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস, তাহলে এরকম হয় 1s2 2s2 2p6 3s2 3p1, এরকম হয় না অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস? এরকম হয় কি? জি ভাইয়া। এরকম হয়। তাহলে বলো তো এখানে যদি আমরা বিজোড় ইলেকট্রন খুঁজতে চাই, তাহলে অবশ্যই আমাদের 3p তে খুঁজতে হবে, কারণ আগের গুলাতে আসলে বিজোড় ইলেকট্রন নাই, আমরা বুঝতে পারি। তাহলে 3p তে কয়টা অরবিটাল আছে? তিনটা, একটা দুইটা তিনটা অরবিটাল আছে, px py pz। তার মধ্যে যে একটা ইলেকট্রন আছে সেটা কোথায় আছে? এই জায়গায় আছে, তাই না? এই জায়গায় আছে। তাহলে বলো তো অ্যালুমিনিয়ামে কয়টা বিজোড় ইলেকট্রন আছে? একটা বিজোড় ইলেকট্রন আছে, তাই না? অ্যালুমিনিয়ামে কয়টা ইলেকট্রন বিজোড় ইলেকট্রন আছে? একটা একটা। যেহেতু একটাও বিজোড় ইলেকট্রন আছে, তাহলে আমরা বলতে পারি তার কি আছে বলতো? তার কিন্তু আসলে একটা চৌম্বক ধর্ম আছে। চুম্বক ধর্ম আছে। তার একটা চৌম্বক ধর্ম আছে। আমরা যদি তার কাছাকাছি কোনো একটা চুম্বক আনি, ঠিক আছে? তার কাছাকাছি যদি কোনো একটা চুম্বক আনি, সেটা কি হবে? আকর্ষিত হবে। সেটা কি হবে বলতো? ওই চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে, ঠিক আছে? যদি আমরা পোলগুলা ঠিকঠাক দিতে পারি, যে নর্থ পোল সাউথ পোল, আকর্ষিত হবে। এখন এখন বলতো তার মধ্যে যে চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন হইতেছে, এটা কয়টা বিজোড় ইলেকট্রনের জন্য উৎপন্ন হইতেছে বলতো? কেবলমাত্র একটা বিজোড় ইলেকট্রনের জন্য উৎপন্ন হইতেছে না? তাহলে তার যে চৌম্বক ক্ষেত্রটা আছে এটা কি অনেক বেশি শক্তিশালী হবে? অনেক বেশি শক্তিশালী হবে না। তার মানে এই যে চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন হইতেছে এটার শক্তি কিন্তু কম, ঠিক আছে? এটার শক্তি হচ্ছে কম। তার মানে এই যে আকর্ষণ বলটা আছে এটা হবে মৃদু আকর্ষণ, ঠিক আছে? এটা হবে কি বলতো? মৃদু আকর্ষণ। এবং যে সকল পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা মৃদুভাবে আকর্ষিত হয় সে সকল পদার্থকে আমরা বলি প্যারাচৌম্বক পদার্থ। কি বলি বলতো? প্যারা চৌম্বক পদার্থ। শোনো, একটা না, আমি বলতেছি। তাহলে যে সকল পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা মৃদুভাবে আকর্ষিত হয় তাদেরকে আমরা কি বলি বলতো? প্যারাচৌম্বক পদার্থ। তাহলে অ্যালুমিনিয়াম কোন ধরনের পদার্থ চৌম্বকত্বের ভিত্তিতে? এই বলো তো। প্যারাচৌম্বক পদার্থ। এখন দেখো এরকম ইলেকট্রন তো আরো বাড়তে পারে। ধরো আমরা কার কথা চিন্তা করলাম? আমরা ফসফরাসের কথা চিন্তা করলাম। ফসফরাসের হচ্ছে 15, ঠিক আছে? ফসফরাসের হচ্ছে 15। তাহলে ফসফরাসের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6 3s2, তারপরে কি আসে বলতো? 3p3 আসে। তাহলে 3p3 এর যে তিনটে ইলেকট্রন সেটা কি অবস্থায় থাকবে? তিনটা বিজোড় অবস্থায় থাকবে না? বিজোড় অবস্থায় থাকবে না? এখন দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে? তিনটা বিজোড় ইলেকট্রন আছে। তার মানে কি বলতো? এটারও কি থাকবে? এটারও থাকবে চৌম্বক ধর্ম। যেহেতু বিজোড় ইলেকট্রন আছে অবশ্যই তার চৌম্বক ধর্ম আছে, এবং এই জন্য ফসফরাসকেও আমরা কি বলবো? প্যারাচৌম্বক পদার্থ বলবো, ঠিক আছে? ফসফরাসকে কি বলবো আমরা? প্যারাচৌম্বক পদার্থ বলবো। তার মানে যে সকল পদার্থেরই কোনো না কোনো চৌম্বক ধর্ম আছে তাদেরকে আমরা প্যারাচৌম্বক ধর্ম বলি। এবং এই যে তার কোনো একটা প্যারাচৌম্বক পদার্থের চৌম্বকত্ব যদি অনেক বেশি বেড়ে যায়, ধরো তার যে চৌম্বকত্বের জন্য মানে তার তো বিজোড় ইলেকট্রন থাকবে, বিজোড় ইলেকট্রনের জন্যই তো তার চৌম্বকত্ব থাকবে, এবং বিজোড় ইলেকট্রনের সংখ্যা যদি অনেক বেড়ে 4টা 5টা হয়ে যায় কখনো, তার মানে কি তার প্যারাচৌম্বক ধর্ম যেটা সেটা অনেক বেড়ে গেছে, তার চৌম্বকত্ব যেটা সেটা কি হয়ে গেছে? অনেক বেড়ে গেছে, বিজোড় ইলেকট্রন 4টা 5টা হয়ে গেছে। তখন সে সকল পদার্থকে আমরা বলবো ফেরোচৌম্বক পদার্থ। তার মানে ফেরোচৌম্বক পদার্থ আসলে প্যারাচৌম্বক পদার্থের আলটিমেট লিমিট।
ঠিক আছে, যখন প্যারাচুম্বক পদার্থের চুম্বকত্ব ধর্ম বাড়তে বাড়তে অনেক বেশি বেড়ে যায়, তখন সেই পদার্থকে আমরা আর প্যারাচুম্বক পদার্থ না বলে ফেরোচুম্বক পদার্থ বলি। তাহলে মেইনলি প্যারাচুম্বক আর ফেরোচুম্বক পদার্থের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারছো? তাহলে ভাইয়া প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে সর্বনিম্ন 3টা বিজোড় ইলেকট্রন মানে হ্যাঁ, সর্বোচ্চ 3টা বিজোড় ইলেকট্রন তিনটাই হচ্ছে লিমিট। ঠিক আছে, এটা এক্স্যাক্টলি বলে দিতে পারবে না যে আসলে 3টা থাকবে না কি 2টা থাকবে। আহ এটার জন্য আসলে ছন্দ মনে রাখা লাগে, ফিজিক্সে তোমাদের আসলে ছন্দ মনে রেখে মুখস্থ করা লাগবে। ঠিক আছে, বাট আমরা বলে দিতে পারি যে 3টেই থাকে সর্বোচ্চ প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে। এর বেশি হইলে আসলে সেটা ফেরোচুম্বক লেভেলে চলে যায়। ঠিক আছে, আর ফেরোচুম্বক পদার্থগুলা মনে রাখার আরো সহজ আছে, কারণ ফেরোচুম্বক পদার্থের তোমাদের বইতে 3টে উদাহরণ আছে, আয়রন, কোবাল্ট, নিকেল, এই 3টে উদাহরণ আছে। এর সাথে তোমরা ম্যাঙ্গানিজও অ্যাড করে নিতে পারো। তো এগুলো হচ্ছে ফেরোচুম্বক পদার্থ, বাকি সবগুলাই মোটামুটি প্যারাচুম্বক পদার্থ। ঠিক আছে, মানে এই 3টে হচ্ছে ফেরোচুম্বক পদার্থ, তারপরে যদি কারো চুম্বকত্ব থাকে, মানে এই 4টা হচ্ছে ফেরোচুম্বক পদার্থ, তারপরে যদি কারো চুম্বকত্ব থাকে মানে বিজোড় ইলেকট্রন থাকে, তাদেরকে তুমি প্যারাচুম্বক পদার্থে চোখ বন্ধ করে ফেলে দিতে পারবা। ঠিক আছে, কেমিস্ট্রি অনুসারে ফিজিক্সে দেখবা আরো অনেক উদাহরণ আছে, এবং ওইগুলা শেখার জন্য তোমরা ছন্দ শিখবা। ঠিক আছে, ভাইয়া ফেরাম তো প্যারাও লিখছেন আবার ফেরও বলতেছেন, তাইলে আমি তো এটা শুরুতেই বলছি। এই ফেরাম প্যারা কখন বলছি? মানে আয়রন 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 প্যারা প্যারা কখন বলছি? বলছি তার প্যারা চুম্বকত্ব হতো। আছে, তার চুম্বকত্ব আছে, এবং যারই চুম্বকত্ব আছে তাকে আমরা কি বলতে পারি? প্যারাচুম্বক পদার্থ বলতে পারি। আর প্যারাচুম্বকত্বের আলটিমেট লিমিট হচ্ছে ফেরোচুম্বকত্ব। ঠিক আছে, এখন যদি যখন এমসিকিউ তে আসে তাহলে কোনটা অবশ্যই দিবেন? ফেরোচুম্বক লিখবা, অবশ্যই ফেরোচুম্বক লিখবা, আচ্ছা অবশ্যই ফেরোচুম্বক লিখবা। ঠিক আছে, অবশ্যই ফেরোচুম্বক লিখবা। আচ্ছা, তাহলে আমরা প্যারাচুম্বক শিখলাম, ফেরোচুম্বক শিখলাম, এবং দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি? যেগুলা ফেরোচুম্বক পদার্থ সেগুলোর চুম্বকত্ব অনেক বেশি হয়, তার মানে 4টা 5টা বিজোড় ইলেকট্রন থাকে। আর প্যারাচুম্বকে কি থাকে? বিজোড় ইলেকট্রন থাকে কম। ঠিক আছে, আচ্ছা বলো তো, ক্লোরিনের কি চুম্বকত্ব আছে? ক্লোরিনের কি চুম্বকত্ব আছে? আছে একটা লাস্ট ইলেকট্রনের জন্য মনে হয়। লাস্ট একটা ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে হ্যাঁ যেহেতু অবশ্যই 3p5 চুম্বকত্ব না? আছে। হ্যাঁ 3p5, একটা হবে একটা বিজোড় ইলেকট্রন আছে, তাহলে এটা কোন ধরনের চুম্বকত্ব হবে? প্যারা। প্যারাচুম্বক। প্যারাচুম্বক। ভেরি গুড। এবার চলো আমরা আরো এক টাইপের পরমাণু দেখি। মনে করো তুমি যে পরমাণুটা নিলা সেটা হচ্ছে এরকম, অক্সিজেন নিলা। ঠিক আছে, অক্সিজেন না, মনে করো তুমি নিলা, কি নিলা বলো তো? সোডিয়াম প্লাস নিলা। ঠিক আছে, সোডিয়াম প্লাস নিলা। সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কি হবে বলো তো? 1s2 2s2 2p6, তাই না? এরকম হবে না? জি তাহলে এখানে কি কোনো বিজোড় ইলেকট্রন আছে? না। কোনো বিজোড় ইলেকট্রন নাই, বিজোড় ইলেকট্রন খুঁজেও পাবা না। তো যেহেতু এদের কোনো বিজোড় ইলেকট্রন নাই, তার মানে কি এদের কোনো চৌম্বক ধর্ম নাই, তাই এদেরকে আমরা কি বলবো বলতো? এদেরকে আমরা বলবো ডায়াচুম্বক পদার্থ। কি বলবো? এদেরকে আমরা বলবো ডায়াচুম্বক পদার্থ। এখন শোনো, প্যারাচুম্বক পদার্থ যেগুলা সেগুলা কি চুম্বক ক্ষেত্র দ্বারা মৃদু আকর্ষিত হয়। কি হয় বলতো? মৃদুভাবে আকর্ষিত হয়। তাহলে বলতো ফেরোচুম্বক পদার্থ যেগুলা আছে, ফেরোচুম্বক যেগুলা আছে সেগুলা চুম্বক ক্ষেত্র দ্বারা কিভাবে আকর্ষিত হবে? তীব্রভাবে। প্রবলভাবে আকর্ষিত হবে বা তীব্রভাবে আকর্ষিত হবে। এবং ডায়াচুম্বক পদার্থ যেগুলো আছে এগুলা আসলে চুম্বক ক্ষেত্র দ্বারা মৃদু বিকর্ষিত হয়। কেন এই মৃদু বিকর্ষিতটা হয় কেউ কি আমাকে বলতে পারবা? কোশ্চেনটা একটু আবার বলেন। দুই আচ্ছা, দিকে দুইটা ডায়াচুম্বক পদার্থ কেন 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 চুম্বক ক্ষেত্র দ্বারা মৃদু বিকর্ষিত হয়? মনে করো তুমি তার পাশে একটা চুম্বক ক্ষেত্র আনলা, সে চাইবে চুম্বক ক্ষেত্রটাকে ঠেলে দূরে পাঠিয়ে দিতে, ঠেলে কি একটু স্পিন দূরে। স্পিন উভয়মুখী হয় দুই দিকেই। আচ্ছা শোনো, একটু আগে আমরা দেখছি তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আছে, একইভাবে চুম্বক ক্ষেত্রের তড়িৎ ক্রিয়াও আছে। আমরা কোন একটা চুম্বক ক্ষেত্রকে যদি আপ ডাউন করি, গতিশীল করি, তার দ্বারাও কি করা পসিবল? তার দ্বারাও ইলেকট্রিসিটি ফ্লো করা পসিবল বা তড়িৎ উৎপন্ন করা পসিবল। ঠিক আছে, এখন যখন দেখো, যখন এই যে চুম্বক ক্ষেত্রটা তুমি এই ইলেকট্রনের কাছাকাছি আনবা, তার মানে কি বলতো? তড়িতের কাছাকাছি আনবা। একটা মুভিং চার্জই তো কি ইলেকট্রিসিটি, তাই না? যখন তুমি ইলেকট্রনের কাছাকাছি আনবা,
সে চাইবে ইলেকট্রনের গতিকে একটু উল্টাপাল্টা করতে, ঠিক আছে, ইলেকট্রনের গতিকে কি করবে, একটু উল্টাপাল্টা করতে চাইবে। কিন্তু দেখো ওই দুইটা ইলেকট্রন তো জোড়ায় জোড়ায় আছে না, জোড়ায় জোড়ায় আছে, এবং সে কি আছে, মানে সর্বোচ্চ স্ট্যাবিলিটি অর্জন করে আছে। এখন এই চৌম্বক ক্ষেত্র যদি তুমি তার কাছাকাছি আনো, সে কি চাইবে, তার স্ট্যাবিলিটিকে নষ্ট করতে চাইবে, তাই না? সে যেহেতু গতিশীল একটা চৌম্বক ক্ষেত্র তড়িৎ উৎপন্ন করে, তাহলে সে কি চাইবে, এই ইলেকট্রনের গতিকে বাধাগ্রস্ত করতে, ঠিক আছে, তার যে স্বাভাবিক গতি আছে, স্বাভাবিক অবস্থা আছে, এটাকে বাধা দিতে চাইবে। এখন ইলেকট্রন গুলাকে এটা মাইনা নিবে যে আমরা অনেক স্টেবল আছি, আমাদেরকে কেউ আইসা, বাইরের একজন এসে বাধা দিচ্ছে, এটা তো মাইনা নিবে না। মাইনা না নেওয়ার কারণে সে কি করবে বলতো, এই চৌম্বক ক্ষেত্রটাকে বিকর্ষণ করবে, যে তোর আমাদের আর কোনো দরকার নাই, ঠিক আছে, আমরা স্ট্যাবিলিটি অর্জন করে আছি, তোমার আর আমাদের এখানে আসার দরকার নেই, ঠিক আছে, আমরা সুখে শান্তিতে আছি। তাহলে মূলত এটাই কারণ যে আসলে তড়িৎ প্রবাহের কোন একটা গতিশীল চার্জ যেমন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, একইভাবে গতিশীল চৌম্বক ক্ষেত্র কি করে বলতো, আহ তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে, ঠিক আছে, এবং ওই দুইটা তড়িৎ ক্ষেত্র একে অপরকে বিকর্ষণ করবে। কারণ কি বলতো, এটা হচ্ছে স্ট্যাবিলিটিতে আছে, যেহেতু জোড়ায় জোড়ায় ইলেকট্রন আছে, আহ সেহেতু তারা স্ট্যাবিলিটি অর্জন করেই আছে অবশ্যই। তো এই ছিল মোটামুটি আমাদের চৌম্বক ধর্ম। তো মানে অবস্থান্তর মৌল যারা আছে তারা মূলত হচ্ছে কি করে, চৌম্বক ধর্ম প্রকাশ করে। কেন চৌম্বক ধর্ম প্রকাশ করে, দেখবা ভাইয়া, অবস্থান্তর মৌল সমূহে যে ডি উপস্তর আছে, ডি উপস্তরের অরবিটাল গুলাতে কি, ডি উপস্তর যেটা, সেটা কিন্তু আংশিক পূর্ণ, সেটা কিন্তু কখনো সম্পূর্ণ হয় না। যেহেতু সেটা আংশিক পূর্ণ, সেহেতু সেখানে কি সবগুলো অরবিটালে জোড় ইলেকট্রন থাকা পসিবল, পসিবল না, কিন্তু কোন না কোন অরবিটালে অবশ্যই কখনো না কখনো কি থাকে, বিজোড় ইলেকট্রন থাকে। যেহেতু বিজোড় ইলেকট্রন থাকে, তাই তাদের তো চৌম্বকত্ব ধর্ম থাকবেই। যেমন আমরা যদি আয়রনের কথা চিন্তা করি, Fe2+, ঠিক আছে, Fe2+, এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, কি পাবো, আর্গন, তারপরে কি পাবো বলতো, 3d6 4s0। এখন 3d6, তোমার মনে হইতে পারে ও ভাই 3d6 তাইলে তো জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকতে পারে, কিন্তু তুমি ভিতরের কনফিগারেশন দেখো, ইলেকট্রন আসলে জোড়ায় জোড়ায় নেই, ঠিক আছে, ইলেকট্রন জোড়ায় জোড়ায় নেই। 1 2 3 5 ইলেকট্রন কিভাবে থাকবে, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, এই যে 6 নাম্বার, দেখো 4টা ইলেকট্রন কি আছে, বিজোড় অবস্থায় আছে। তার মানে কি, তার চৌম্বক ধর্ম থাকবে অবশ্যই। এবং এই চৌম্বকত্বটা কোন ধরনের, ফেরোচৌম্বক, ঠিক আছে, ফেরোচৌম্বকত্ব। তাহলে এই ছিল মোটামুটি আমাদের চৌম্বক ধর্ম। এখন তোমাদেরকে আমি যৌগ বানানো শিখাইছিলাম না, জটিল যৌগ, জটিল যৌগ কিভাবে গঠিত হয় গত ক্লাসে। জি ভাইয়া। আচ্ছা, তোমাদের আমি দুইটা যৌগ লিখলাম, একটা হচ্ছে K4 FeCN6, আরেকটা হচ্ছে K3 FeCN6। তোমাদের কোশ্চেন হচ্ছে এই দুইটার মধ্যে কোনটাতে চৌম্বকত্ব ধর্ম আছে, বা কোনটা চৌম্বক পদার্থ। দেখি একটু কোশ্চেনের আনসারটা দিয়ে দাও তো। এটা খুবই কমন একটা কোশ্চেন, কয়েকটা কলেজে মনে হয় দিতে দেখছি আমি এটাকে। যখন এই ধরনের যৌগ থাকবে, তোমরা ধরেই নিবে আসলে এখানে অবস্থান্তর যে মৌলটা আছে ওইটা চৌম্বক ক্ষেত্রের জন্য দায়ী। কারণ দেখবে ওই পটাশিয়াম এগুলা আসলে K+ আকারে আছে, বা সায়ানাইড হচ্ছে সায়ানাইড আকারে আছে, এগুলাতে আসলে কোনো বিজোড় ইলেকট্রন নাই, ঠিক আছে, এগুলাতে আসলে কোনো বিজোড় ইলেকট্রন নাই। তুমি পটাশিয়াম প্লাস দেখো 18, তো 18 যদি হয় ওইখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই। তো আলটিমেটলি এই চৌম্বকত্বটা নির্ভর করবে কার উপরে, আয়রনের উপরে। এখন দেখো বিষয় আছে এখানে, এই K4 FeCN6 আয়রনের জারণ মান কত, কেউ বলতে পারবা? পটাশিয়ামের +1 আছে কয়টা, 4টা, যোগ আয়রনের ধরে নিলাম x, সায়ানাইডের হচ্ছে -1 আছে হচ্ছে 6টা। টোটাল জারণ মান কত হবে, যেহেতু এটা একটা যৌগ, টোটাল জারণ মান হবে 0, তাই না? তাহলে x এর মান কত আসে, +2। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড যেটা, এটাতে আয়রনের জারণ মান হচ্ছে Fe2+, মানে 2+ আর কি। এখন বলো তো পটাশিয়াম ফেরিসায়ানাইডে একই ভাবে আয়রনের জারণ মান কত, 3 +3, ঠিক আছে। এখন তাহলে Fe2+ এর ইলেকট্রন বিন্যাসটা করে ফেলো তো, কত হবে, আর্গনের ইলেকট্রন, এটা হচ্ছে K3 FeCN6 এর আয়রনের ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে কি K4 FeCN6 এর আয়রনের ইলেকট্রন বিন্যাস। এখন চলো তো এখানে যদি আমরা 3d অরবিটালে ইলেকট্রন গুলার সজ্জা দেখি, তখন দেখবো কিরকম, এরকম, এই যে 1 2 3 5, ঠিক আছে। আবার এখানে কত, ভাইয়া এটা পূর্ণ হয়েছে। দাঁড়াও দেখতেছি, 1 এটা পূর্ণ 2 হয়ে যাবে। 3 4, দেখো তো এখানে কয়টা ইলেকট্রন আছে, 6টা, তাহলে কত হবে, 1 2 3 4 5
6। আর কি বলতো 1 2 3 4 5। এখন তোমরা তো বলেই দিতে পারো যে ভাইয়া দুইটাতেই তো আয়রনে বিজোড় ইলেকট্রন আছে, তার মানে দুইটারই চুম্বক ধর্ম আছে, বলে দিতে পারো না? এই জি দুইটারই ভাইয়া। চুম্বক ধর্ম আছে, এটা বলে দিতে পারো না? কিন্তু দেখো তো ভাইয়া এখানে আয়রন 2 প্লাস কি শুধুমাত্র আয়রন 2 প্লাস আকারেই আছে? এটা আছে কি টোটাল একটা যৌগ আকারে, তাই না? এটা কি আছে টোটাল একটা যৌগ আকারে আছে, আহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এখানে সায়ানাইড আছে, যেটা কি আয়রনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। তার মানে কি এখানে যেহেতু লিগ্যান্ড আছে, লিগ্যান্ডকে কিন্তু আমাদের কনসিডার করতে হবে। এবং আমি বলছিলাম যখন লিগ্যান্ড আসবে, অ্যাটাক করতে আসবে, তখন কি হয়ে যাবে? ইলেকট্রন গুলা কাছাকাছি থাকার ট্রাই করবে। তাহলে এই ইলেকট্রন যেগুলো আছে সবগুলা কি কাছাকাছি চলে আসবে না? সবগুলা কিন্তু কাছাকাছি চলে আসবে। তো কাছাকাছি চলে আসার পরে তারা কিভাবে থাকবে? এই যে এভাবে থাকবে। তারপরে কি করবে বলো তো? কয়টা সায়ানাইড আছে? 6টা সায়ানাইড কি করবে? এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলে এখানে 2টা আসবে, এখানে 2টা আসবে। তারপরে 4s এ যেয়ে কি হবে? 4s এ যেয়ে আরো 2টা আসবে। 4p তে যেয়ে কি বলতো? আরো 3টে এরকম লিগ্যান্ড সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার পরে এখানে কি কোনো বিজোড় ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ? জি না ভাইয়া। কোনো বিজোড় ইলেকট্রন কিন্তু নাই। যেহেতু কোনো বিজোড় ইলেকট্রন নাই, এই যে এই যৌগটার কি কোনো চৌম্বক ধর্ম থাকবে? জি না। তার মানে এই যৌগটাতে Fe2+ আছে এবং Fe2+ এককভাবে চৌম্বক ধর্ম প্রদর্শন করে। কিন্তু এই Fe2+ যখন এই যৌগটাতে থাকে তখন কিন্তু আর চৌম্বক ধর্ম প্রকাশ করতে পারতেছে না। কেন? ওই যৌগটাতে আয়রনে আর কি নাই? আয়রনে আর কিন্তু কোনো বিজোড় ইলেকট্রন নাই। সবগুলা কিন্তু জোড়ায় জোড়ায় আছে। তাই না? জি ভাইয়া। তাই। এবার Fe3+ এর কথা চিন্তা করো। এখানেও কি হবে বলতো? সায়ানাইড গুলো অ্যাটাক করবে। সায়ানাইড যদি অ্যাটাক করে তখন কি হবে বলতো? ইলেকট্রন গুলো সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে কি বলতো? জোড়ায় জোড়ায় থাকার ট্রাই করবে। তো এই দুইটা ইলেকট্রন সামনে চলে আসলো, জোড়ায় জোড়ায় চলে আসলো। ঠিক আছে? এবার কি হবে বলতো? এবার হচ্ছে লিগ্যান্ড গুলো অ্যাটাক করবে। লিগ্যান্ড গুলো অ্যাটাক করলে কি হবে বলতো? সেগুলো সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। তো এখানে এক জোড়া ইলেকট্রন দিল, এখানে আরেক জোড়া ইলেকট্রন দিল আরেকটা সায়ানাইড। ঠিক আছে? এরকম সায়ানাইড আছে কয়টা? 6টা। তাহলে 6টা সায়ানাইড 6 জোড়া ইলেকট্রন দিল এরকম। ঠিক আছে? 6 জোড়া ইলেকট্রন দিল 6টা ফাঁকা অরবিটালে। তো এটা আমি দেখাইছিলাম 4s আর 4p তেও ঢুকে। তো এজন্য আমি আর এখানে 4s আর 4p দেখাচ্ছি না। তো দেখো তো এভাবে ঢুকার পরে এখানে কি কোনো বিজোড় ইলেকট্রন আছে? একটা আছে ভাইয়া। এই যে দেখো জি ভাইয়া, ভাইয়া। এই যে দেখো একটা বিজোড় ইলেকট্রন কিন্তু আছে। তাইলে এটার কি চৌম্বক ধর্ম আছে না? অবশ্যই আছে। জি এবং এটা কোন ধরনের চৌম্বক? এটা কিন্তু প্যারা চৌম্বক। এটা কি বলতো? জি প্যারা চৌম্বক। তার মানে এই যে যৌগটা এটা কি করে? প্যারা চৌম্বকত্ব প্রদর্শন করে। কিন্তু প্রথম যে যৌগটা সেটা কিন্তু কোনো সেটা কোন ধরনের চৌম্বকত্ব প্রদর্শন করে বলতো? ডায়া চৌম্বকত্ব প্রদর্শন করে। যেহেতু সব জোড় জোড়, তাই না? তাহলে K4 Fe6 যেটা সেটা হচ্ছে ডায়া চৌম্বক যৌগ এবং আহ K3 Fe6 যেটা সেটা কি বলতো? প্যারা চৌম্বক পদার্থ। তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের 4 নাম্বার কোয়েশ্চেনের জন্য আসতে পারে, 4 নাম্বারের জন্য। তাহলে এটা পারবা না তোমরা আসলে ব্যাখ্যা করে দিতে যে কেন একটা ডায়া চৌম্বক, কেন আরেকটা প্যারা চৌম্বক? জি ভাইয়া।